নমস্কার। সদ্য খুলে যাওয়া দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকে আজ যা বলবো সত্যি বলবো, কারণ সেটাই আমার প্রতিজ্ঞা। কিন্তু প্রথমে আমার ভীষণভাবে বলতে ইচ্ছা করছে দুটো শব্দ। হচ্ছেটা কি এই বাংলায়? হচ্ছেটা কি? কতগুলো ছবি সকাল থেকে ঘুরছে, রাজনীতির চর্চায় রয়েছে। দেখাবো একটু পরেই সেই ছবিগুলো। যেমন ধরুন এখানে দীঘায় এখন একদম উৎসবের আবহ ঠিক করছে ভিড়। আমজনতা মন্দির দেখতে আসছেন। তার কাউন্টার কাঁথিতে সনাতন সম্মেলন শুভেন্দু অধিকারীর, অথচ কাঁথিতেই সকাল সকাল পোস্টার দেখলাম। সেই পোস্টারে আপনাদেরও দেখাবো কি আছে। পোস্টারের ওপরে লেখা বড় হিন্দু। শুভেন্দু অধিকারী নামাজ পড়ছেন। এই পোস্টার ঘিরে এখন যা রাজনীতির প্রবণতা, তাতে তো চর্চা হবেই। কিন্তু আমি বিশ্বাস করি ধর্মের আচার একান্ত ব্যক্তিগত। আমি কোন ধর্ম কিভাবে পালন করব সেটা সম্পূর্ণ আমার নিজের স্বাধীনতা। বাংলায় হচ্ছেটা কি? কে নামাজ পড়ছেন, কে মন্দিরে গিয়ে মাথা ঠুকছেন, এই নিয়ে চর্চা হবে। গোটা দেশের মানুষ এখন কি চাইছেন? গোটা দেশ একজোট হয়ে পাকিস্তানকে শায়েস্তা করতে চাইছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে চাইছে। এইসব নিপাত যাচ্ছে ধর্ম আলোচনা শুধুমাত্র। তবে শুভেন্দু অধিকারীর এই ছবি আজ নজর কেড়েছে গোটা রাজ্যের মানুষের। আর এই ছবি দেখা মাত্রই ফোঁস করে উঠেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমিও দেখাতে পারি অটল বিহারীর পা ধরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাচের ঘরে বসে ঢিল ছুঁতে যাবেন না। শুভেন্দু তো নামাজ পড়েছেন আগে, কেউ কারা ছবি দিয়েছে আমি জানি না, কেউ কারা ছবি দিয়েছে। শুভেন্দু অধিকারী কি ওই ছবিকে অস্বীকার করতে পারেন? শুভেন্দু অধিকারীকে বড় হিন্দু শাস্ত্র হয়েছে, তারা তাকে রাজনীতিতে টিকে থাকতে হবে। আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আমি ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। অবশ্য শুভেন্দু অধিকারী যেভাবে নিজেকে হিন্দুত্বের পোস্টার বয় করে তুলেছেন গত কয়েক মাসে, যে চড়া সুরে উনি হিন্দুত্বের গান করেন, তাতে এমন একটা পোস্টারে তোলপাড় হবেই। কিছু করার নেই। বাংলায় রাজনীতির প্রবণতা, গোটা রাজনীতিটা একেবারে ধর্মের সরু গলিতে ক্রমাগত ঢুকে যাচ্ছে। এই দেখুন না, পেহেলগাঁওতে যারা স্বজন হারিয়েছেন তাদের চোখের জল এখনো শুকোয়নি। একবার দেখুন বড়বাজারে কতজনের আগুনে পুড়ে মৃত্যু হলো। হ্যাঁ, বলছেন নেতারা এই নিয়ে, কিন্তু তাদের মন প্রাণ ধ্যান সব রয়েছে ধর্মে। এবঙ্গে সব বাদ দিয়ে গোটা দেশ যখন ভাবছে যুদ্ধ হচ্ছে কিনা, পাকিস্তানকে শায়েস্তা করা যাবে কিনা, কিভাবে বদলা নেওয়া যাবে, বাংলা ধর্ম রাজনীতিতেই মজেছে। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে 14-15 জনের জীবন চলে গেল? সুকান্ত বাবু আজকে যে মন্তব্য করেছেন সেটা শুধু অনভিপ্রেত নয়, খুব দুঃখজনক। বাংলার যারা মারা গিয়েছিল কুম্ভ মেলায় গিয়ে তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি, অটোপসি রিপোর্ট তো দূরের কথা। তারপরে আজকে এই কথাগুলো বলছেন একটা দুর্ঘটনা নিয়ে, আগুন লাগা। তাই তো প্রশ্ন করছি, হচ্ছেটা কি? কে নামাজ পড়ছেন, কে পুজো করছেন, তাতে সেটা একেবারে ব্যক্তিগত বিষয়। তাতে নেতাদের এত মাথা ব্যথা কেন? বাংলা ধর্মের বাইরে কি বেরোতে পারবে না? এবারের ভোটটা ধর্মের বাইরে আর কোনো ন্যারেটিভে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, ভোটে আসবে না। ধর্মকে ভোট ধর্মে পরিণত করার জন্যই 11 সালের পর থেকে আজকে এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা আছে। শাসক এবং প্রধান বিরোধী, সংখ্যাতত্ত্বের ভিত্তিতে প্রধান বিরোধী, এই দুজনকে কিন্তু আজকে এই প্রতিযোগিতায় নামতে হয়েছে। আজ আমরা দেখলাম তো এটাই। একদিকে দীঘা, তার থেকে 20 মিনিট আধ ঘন্টা দূরে কাঁথি, একেবারে যেন ভার্সেস চলছে। কে বেশি হিন্দু, কে বেশি হিন্দুত্বের জন্য নিয়োজিত নিবেদিত প্রাণ, তারই প্রতিযোগিতা দেখলাম। শুধু এখানে থামেনি, পূর্ব মেদিনীপুর থেকে একটু চলুন মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর পরিস্থিতি কদিন আগে হয়েছিল আমরা জানি। সেখানে হিন্দুদের মন্দির ভাঙা,
এবং তা অশুদ্ধ করা হয়েছে। তাই আজকের দিনটাকে বিজেপি বেছে নিয়েছিল মন্দিরের পুনর্নির্মাণ এবং পুনঃশুদ্ধিকরণের জন্য। আজকের দিনটাকে ওই যে বললাম ভার্সেস কে বেশি হিন্দু, হিন্দুদের কাছে কে যেতে পারবে, বিজেপি না তৃণমূল, তার কি প্রতিযোগিতা চলছে? আচ্ছা বলুন তো, এই ধর্মীয় প্রতিযোগিতায় আপনি কি পাচ্ছেন, আমি কি পাচ্ছি, হিসেব কষে দেখেছেন কখনো? এই ধর্মের নাম, ধর্মের প্রতিযোগিতা বড়বাজারের মৃত্যু আটকাতে পারলো পেহেলগাঁও আটকাতে। তাহলে কেন অযথা রাজনীতির ময়দানে ধর্মকে টানছেন? আপনারা অলরেডি জেনে গিয়েছেন প্রধানমন্ত্রী সেনাকে খোলা ছুট দিয়েছেন। প্রত্যাঘাত কখন, কোথায়, কিভাবে করতে হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবে ভারতীয় সেনা। এবং সেই ঘোষণার পরপরই, সেই খোলা ছুটের পরপরই মুহুর্মুহু বৈঠকের সংখ্যা বেড়েছে। বুধে সারা দিন গুরুত্বপূর্ণ এবং ঘন ঘন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ক্যাবিনেটের, মানে মন্ত্রিসভার বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, এছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ছিলেন, অজিত ডোভাল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। বুঝতেই পারছেন কতটা হাইপার্ড এই মিটিং ছিল। এবং ক্যাবিনেটের যে মিটিং ছিল, মন্ত্রিসভার মিটিং একবার হয় অর্থনীতি বিষয়ক কমিটির, একবার হয় সুরক্ষা বিষয়ক কমিটির, বিভিন্নভাবে এই মন্ত্রিসভা দফায় দফায় বৈঠক করে। এই ঘন ঘন বৈঠক থেকে বোঝার চেষ্টা হয় ব্লু প্রিন্টটা যাতে একদম নির্ভুল হয়, যাতে টার্গেট মিস না হয়। সুরক্ষা বিষয়, সুরক্ষার জন্য যে খরচ খরচা সেটা কিভাবে অ্যারেঞ্জ করা হবে, কোন কোন খাত থেকে সুরক্ষার জন্য এই মুহূর্তে এমার্জেন্সি ফান্ড রেজ করা যাবে, হয়তো এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। পাকিস্তানকে যদি মারতে হয় তাহলে একটা তো নয়, ঘিরতে হবে সব দিক থেকে। আর এবার ভারত অনেক বেশি সতর্ক, অনেক অনেক বেশি শক্তিশালীও। তাই ৮ ঘাট বেঁধে নামতে চায় নরেন্দ্র মোদীর সরকার। এই বৈঠকগুলো থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে অন্যতম, নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে ঢেলে সাজানো হয়েছে। প্রাক্তন প্রধান অলোক যোশীকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এই বোর্ডে রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌসেনা, বায়ুসেনা এবং সেনার পদাধিকারী, রাখা হয়েছে কূটনীতির বিশেষজ্ঞকেও। বুঝতে পারছেন তো, ওই যে বলছিলাম ৮ ঘাট বাঁধা, শুধুমাত্র যুদ্ধ লড়াই নয়, সব দিক মাথায় রেখে এগোতে চাইছে ভারত। रक्षा का मामले में सबसे ज़्यादा रक्षा का विषय सेना ही जानती है। आर्मी एक ऐसा एजेंसी है जो कि उस पर सबसे बेस्ट टाइमिंग सेलेक्ट कर सकती है, एरिया सेलेक्ट कर सकती है, और जो हमारे को टारगेट दिए गए हैं वो वाले ऑब्जेक्टिव्स हम कंप्लीट करवाएंगे। নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে ঢেলে সাজানোর অর্থ ব্যাপক, এবং আজকের দিনে তা খুব খুব তাৎপর্যপূর্ণ। এবং সেটাই বিশেষজ্ঞরা মনে করছেন। তারা মনে করছেন পাকিস্তানের সময় হয়ে গিয়েছে, তাদের হাতে বেশি সময় নেই। ডেজ আর নাম্বার। পাকিস্তানকে তৈরি থাকতে হবে, ভীরু কাপুরুষ পাকিস্তানকে, যারা চোরাগোপ্তা পথে ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকে ভারতকে রক্তাক্ত করে উল্লাসে মাতে, সেই পাকিস্তানকে এবার তৈরি থাকতে হবে। আর হাতে বেশি সময় নেই, আমরা প্রস্তুত। আর বিশ্বাস করুন, এই সব দেখে পাকিস্তান তো নজর রেখেছে আমাদের দেশের দিকে, প্রত্যেকটা মুভমেন্টের দিকে, কি করছি আমরা 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 কিভাবে ঘুঁটি সাজাচ্ছি। বুঝতে পারছে না পুরোটা, নজর তো দিয়ে রেখেছে। আর তাই ভয় এমন কাঁপছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছেন, জেগে উঠে বলছেন ভারত আমাদের ওপর হামলা করতে পারে। বিশ্বাস করুন, পাকিস্তানের তথ্যমন্ত্রী সময়সীমাও বলেছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমাদের ওপর হামলা হতে পারে। হঠাৎ মাঝরাতে তথ্যমন্ত্রীর ঘোষণা। দুঃস্বপ্ন দেখছিলেন? ঠিক, একদম ঠিক ভেবেছেন। আমরা যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারি পাকিস্তানের উপরে, যে কোনো মুহূর্তে। ভয়ঙ্করভাবে আমরা রেডি হচ্ছি পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে। নির্লজ্জ, অসভ্য এবং সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে শায়েস্তা করতেই হবে। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और ख़ुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। एके बोले डर का माहौल,
না হলে রাত 2:30-3টের সময় এই ভিডিও পোস্ট করেন পাক তথ্য সম্প্রচার মন্ত্রী। রাত বিরেতে বলে ওঠেন 2-1 দিনের মধ্যেই পাকিস্তানে হামলা ভারতের। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিও। শিয়ালকোট, কুপওয়ারা, আখনুর, বারামুলা সহ একাধিক জায়গায় পাক সেনা গুলি চালালে পাল্টা জবাব মিলেছে। স্থানীয়রাই ক্যামেরাবন্দি করেছেন রাতভরের সীমান্তের এই শব্দ। ওপারের কি অবস্থা? মুখে কুলুপ পাক প্রশাসনের। এই অবস্থায় কোথায় যে গেলেন পাক সেনাপ্রধান? উত্তর হাতড়াচ্ছে গোটা বিশ্ব। শিয়ালকোট নিয়ে নানান জল্পনা ছড়াচ্ছে। সে জল্পনা এতটাই প্রবল যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ডিং #শিয়ালকোট। সীমানার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে আতঙ্ক। অনেক স্থানীয় বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে খবর। অভিযোগ, সাধারণ মানুষ আর তাদের ঘরবাড়িকে মানব ঢাল বানিয়ে কাপুরুষের মতো যুদ্ধ চালাতে চাইছে পাকিস্তান। পাক সেনার সে ফন্দি জেনে ফেলাতেই আতঙ্ক। আতঙ্কে পাক সেনাও পালাবার হিড়িক তাদের মধ্যেও। भारत पाकिस्तान के बीच तनाव लगातार बढ़ रहा है, लेकिन ऐसा लग रहा था कि भारत पाकिस्तान के बीच युद्ध की स्थिति बन चुकी है, लेकिन उससे ठीक पहले पाकिस्तान जो है वो पूरी तरह से डर चुका है। जम्मू के परगवाल अंतर्राष्ट्रीय सीमा पर इस वक्त हम मौजूद हैं, जहां पर सामने आपको पाकिस्तानी रेंजर्स की एक पोस्ट जो है वो हम आपको दिखा रहे हैं। पाकिस्तान इस कदर डर गया है, पाकिस्तानी रेंजर्स जो हैं वो भारत से इस तरह डर गए हैं कि कल तक इस पाकिस्तानी रेंजर्स की पोस्ट पर पाकिस्तान का झंडा जो था वो दिखाई देता था, लेकिन आज पाकिस्तानी रेंजर्स के द्वारा अपनी पोस्ट से झंडा जो है वो नीचे उतार दिया गया है और पाकिस्तानी रेंजर्स जो हैं वो अपनी पोस्ट को छोड़कर यहां से भाग गए हैं। ये परगवाल वो इलाका है जहां पर देर रात पाकिस्तान की तरफ से युद्ध विराम का उल्लंघन किया गया था इस अंतर्राष्ट्रीय सीमा पर, और उसके बाद पाकिस्तानी रेंजर्स जो है उन्हें इस तरह का डर जो है वो सता रहा है कि भारतीय जो BSF हो या फिर सेना हो वो यहाँ पर बड़ी कार्रवाई जो है वो कर सकती है, जिसको देखते हुए पाकिस्तानी रेंजर्स जो हैं वो इस पोस्ट को छोड़कर यहां से भाग गए हैं। रवि शर्मा, अंतर्राष्ट्रीय सीमा, परगवाल, जम्मू। পাকিস্তানের তো এখন কুচক্রি কতগুলো পার্টনার, কতগুলো বন্ধু জুটেছে। পাকিস্তান নানাভাবে আমাদের শায়েস্তা করতে চাইছে, কাঁপছে, কিন্তু এই কুচক্রীদের পরামর্শে পাকিস্তান মাঝে মাঝে জ্বলে ওঠার চেষ্টা করছে। সম্ভাবনা একটা তৈরি হয়েছে আমাদের ওপর ড্রোন অ্যাটাক করার, কিন্তু পাকিস্তান ভুলে গেছে দেশটার নাম ভারত। আমরা সদা সতর্ক, আর এখন সেই সতর্কতা চরম পর্যায়ে পৌঁছেছে। তাই পাঞ্জাব সীমান্তে বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম। যে কোনো ড্রোন হামলা আটকে দেবে এই সিস্টেম। পাকিস্তান শুনছে তো, লাভ নেই কিছু করে। ড্রোন মডার্ন ওয়ারফেয়ারের অন্যতম হাতিয়ার। সার্চার MK1 বা 2 থেকে হেরন 1, হেরন TP, সি গার্ডিয়ান ছাড়াও একাধিক কামিকাজে ড্রোন রয়েছে ভারতের। রয়েছে সবল 20-র মতো একেবারে দেশীয় প্রযুক্তির ড্রোন। রয়েছে দেশীয় প্রযুক্তির ড্রোন হেলিকপ্টার। ড্রোন পাওয়ারে এখন শেয়ানে শেয়ানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে ভারত। পিছিয়ে নেই পাকিস্তান। পাকিস্তানও এই কদিনে তাদের ড্রোন সম্ভার গড়ে তুলেছে। বিশেষ মদত রয়েছে তুরস্কের। তাছাড়া পাঞ্জাব সীমান্ত পেরিয়ে মাদক বা অস্ত্র পাচারের এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ড্রোন। এবার পাকিস্তানের সেই ড্রোন দুর্মুষ করবে ভারত। পাঞ্জাব সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম ইনস্টল করল ভারত। এই সিস্টেমটি 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো উড়ন্ত যন্ত্র চিনতে পারবে, প্রয়োজনে উড়িয়ে দিতে পারবে তাকে। এরকম 22টি অ্যান্টি ড্রোন সিস্টেম থাকবে পাক সীমান্তে, এমনই সূত্রের খবর। অশান্তির আবহে তো বটেই, পাঞ্জাবের মাদক বিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অ্যান্টি ড্রোন সিস্টেম। পাকিস্তানের তো মুখে মারিতং জগৎ, এখন ভয় কাঁপছে, আর আগে কাশ্মীর কাশ্মীর করছিল। আচ্ছা, কাশ্মীর আজ কেমন আছে? পেহেলগাঁওয়ের বিভীষিকার পর একটা সপ্তাহ তো পেরিয়ে গিয়েছে, 8 দিন। আজ থেকেই NIA তদন্ত শুরু করলো পেহেলগাঁও কাণ্ডের। কাশ্মীরবাসী একটু একটু করে সাহস পাচ্ছেন, কারণ সেনা যেভাবে মুহূর্তর জবাব দিতে চাইছে। শুধু তো পেহেলগাঁওকে রক্তাক্ত করে থেমে নেই পাকিস্তান, তারা বিনা প্ররোচনায় সীমান্তের বহু জায়গায়, আপনারা জানেন কুপওয়ারা, পুঞ্চ, আখনৌর, বিভিন্ন সেক্টরে গোলাগুলি চালাতে শুরু করেছে। তবে আমরা থেমে থাকার পাত্র নই। ওরা যে ভাষা বোঝে, আমরা ঠিক সেই ভাষাতেই ওদের জবাব দিচ্ছি। ভারতীয় সেনা মুহূর্তর জবাব দিচ্ছে। তবে এই জবাবে কিচ্ছু হবে না, এটা তো একেবারে ইটের বদলা পাটকেল। আসলে সবাকটা কিভাবে শেখাবো তার ব্লুপ্রিন্ট
প্রায় রেডি। পাকিস্তান তৈরি তো? কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে সন্ত্রাসবাদী হামলায় লস্কর যোগের চাঞ্চল্যকর তথ্য আগেই সামনে এসেছে। জানা গেছে শীর্ষ কমান্ডারদের নিয়ে ছক সাজায় লস্কর-ই তৈবা। পেহেলগাঁও হামলার বদলার জোরালো সুর চড়ার মাঝেই এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এনআইএ সূত্রে খবর, পেহেলগাঁও হামলায় যোগ রয়েছে লস্কর কমান্ডার ফারুক আহমেদের। এনআইএর রিপোর্ট বলছে ভারতের মাটিতে একের পর এক সন্ত্রাসবাদী হামলার ছক তৈরি করেছে ফারুক। সম্প্রতি পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে হামলার ছকও তৈরি করেছিল সে। কিন্তু কে এই ফারুক আহমেদ? বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারী লস্কর-ই তৈবার কমান্ডার। কাশ্মীরের পাহাড় আর জঙ্গলের সম্পর্কে ধারণা রয়েছে তার। পাকিস্তানের 3টি সেক্টর থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের কর্মকাণ্ড চালায়। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ফারুক আহমেদের বহু সহযোগীকে পাকড়াও করেছে পুলিশ। কুপওয়ারায় ফারুকের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে পাকিস্তানে বসেই কাশ্মীরে নিজের নেটওয়ার্ক অপারেট করত ফারুক। নিরাপদ কমিউনিকেশন অ্যাপ ব্যবহার করে নিজের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখত সে। এমনকি 1990 থেকে 2016-র মধ্যে পাকিস্তান থেকে ভারতে যাতায়াত করেছে ফারুক। পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় লস্করের পাশাপাশি জৈশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের যোগও আগেই সামনে এসেছে। এবার আরও পর্দাফাশ হচ্ছে। এই পরিস্থিতিতে বৈসরন ভ্যালিতে গণহত্যার বিশদে তদন্তে নামলো এনআইএ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আগেই কথা বলেছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বুধবার ঘটনাস্থলে 3D ম্যাপিং করলো এনআইএ। একদিকে পেহেলগাঁও হামলার পাক যোগ দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে, অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে পাক সেনা। ফের বিনা উস্কানিতে নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে গোলাবর্ষণ করল পাক সেনা, যার পাল্টা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। আচ্ছা, পাকিস্তানের নেতারা, উচ্চপদস্থ কর্তারা কি মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন? মেন্টাল ব্যালেন্স আর তাদের নেই? এই যে পেহেলগাঁওতে ঘটনা হলো, আপনারা জানেন তার পরপরই লস্কর-ই তৈবার ছায়া সঙ্গী টিআরএফ দায় স্বীকার করেছিল। তার কয়েকটা দিন যাওয়ার পরেই টিআরএফ বলল, না না আমরা করিনি, আমরা কিছু জানি না। আজ পাক অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উপপ্রধানমন্ত্রী ওই লস্কর-ই তৈবা মানে জঙ্গি সংগঠনের ছায়া টিআরএফ এর হয়ে গলা ফাটালেন। মানে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাকিস্তান, এই অভিযোগ দিনের আলোর মতো স্পষ্ট তাদের বিভিন্ন কাজে। এবার তো মুখে স্বীকার করছে পাকিস্তান। শুনুন, मैंने कहा यहां हमें एविडेंस दिखाएं कि ये दी रेजिस्टेंस फोरम ने, दी टीआरएफ ने किया है, तो फिर हम इसको रहने देंगे। ভাবতে পারছেন? সাধে বলছি ওদের মেন্টাল ব্যালেন্স আর নেই। পার্লামেন্টে দাঁড়িয়ে উপপ্রধানমন্ত্রী টিআরএফ এর হয়ে গলা ফাটাতে পারে? আপনাদের মনে আছে পেহেলগাঁও কাণ্ডের পর শাহবাজ শরীফ বলেছিলেন আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা তদন্ত চাই, পাকিস্তান তদন্ত চাইছে। তখনই শুনে সবাই হাসাহাসি করেছিলাম। আমাদের প্রমাণ চাই যে পেহেলগাঁও ঘটনায় পাকিস্তানের যোগ আছে, এটা পাকিস্তানকে বদনাম করা হচ্ছে বলেছিলেন তো তাবড় নেতারা। আর পার্লামেন্টে দাঁড়িয়ে নিজেদের প্রশ্নের নিজেরাই তো উত্তর দিলেন। এটা অনেকটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। সন্ত্রাসের সপক্ষে এভাবে কোনো রাষ্ট্র চেঁচাতে পারে, পাকিস্তানকে না দেখলে বিশ্বাস করতে পারত না তামাম দুনিয়া। বিশ্বের দরবারে আরও একবার পাকিস্তানকে বেনাকাব করতে তথ্য প্রমাণ দিচ্ছে ভারত। তবে কোনো কিছুতেই এক ফোঁটা লজ্জা নেই ইসলামাবাদের। পেহেলগাঁও হামলার দায় স্বীকার করে প্রথমে বিবৃতি দিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভয় পেয়ে পরে ইউটার্ন করেছিল তারা। এবার তাদের জন্য কেঁদে ভাসালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। 2023 সালে টিআরএফকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। গত কয়েক বছরে উপত্যকায় একাধিক সন্ত্রাসী কার্যকলাপের নাম ওঠে এই টিআরএফের। লস্করের ছায়া সংগঠন টিআরএফের নেপথ্যে যে পাকিস্তান এবার জলের মতো পরিষ্কার। जम्मू एंड कश्मीर में एक फोरम बना जिसका नाम है द रेजिस्टेंस फोरम, और उस पे उसको कंडेम किया गया, उसको जिम्मेदार ठहराया गया उस प्रेस रिलीज में। मैंने कहा यहाँ हमें एविडेंस दिखाएं कि ये द रेजिस्टेंस
फोरम ने दी टीआरएफ ने किया है तो फिर हम इसको रहने देंगे। আসলে ভয় পেয়ে পাকিস্তান এতটাই দিশেহারা, বেবাক সত্যিটাও স্বীকার করে ফেলছে সন্ত্রাসবাদের মদতদাতারা। যে লস্করের ছায়া হয়ে উপত্যকায় টিআরএফ এর আত্মপ্রকাশ, তাদের নেতা হাফিজ সৈয়দকেও জামাই আদরে রাখছে পাকিস্তান। মুখে জেলে পড়ার কথা বললেও লাহোরের কাছে রীতিমতো প্রাসাদে কড়া নিরাপত্তায় দিন কাটছে দুনিয়ার অন্যতম ঘৃণ্য সন্ত্রাসবাদীর সৌজন্যে সেই পাকিস্তান। আর দুনিয়ার কাছে এই সব ছবি সামনে আসতেই পিছু হটতে শুরু করে দিয়েছে পাকিস্তান। আকাশ যুদ্ধের ভয়ে সীমান্তের কাছে আরও রাডার নিয়ে এসেছে তারা। শিয়ালকোটের কাছে নতুন রাডার বসানো হয়েছে বলে খবর। পিওকেতে ফাঁকা করা হচ্ছে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড। জুরা, লিপা, চমনকোট, জানকোটের মতো এলাকাগুলি থেকে সরানো হচ্ছে জঙ্গিদের। বিশ্বের দরবারে কোণঠাসা হওয়া এড়াতে নতুন করে উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। পশ্চিমের একাধিক দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বাইরে যতই সামাল দেওয়ার চেষ্টা করুক না কেন ইসলামাবাদ, তাদের ঘরের আগুন কে নেভাবে? এবার বালুচিস্তান লিবারেশন আর্মির আক্রমণে 40 পাক সেনা নিহত হয়েছে বলে দাবি। মঙ্গলবার আত্মঘাতী অপারেশন হেরফ করে বিএলএর মাজিদ ব্রিগেড হামলা চালায় পাকিস্তান সেনার বেলা ক্যাম্পে। বালুচিস্তানের একাধিক হাইওয়েতে একের পর এক চেকপোস্ট দখল করা হয়েছে বলে দাবি বিএলএর। আর এসবের উপর কাঁটার মতো বিঁধছে সিন্ধুর জল। ক্রমেই নাকি জল কমছে। এবার কি করবে পাকিস্তান? আর কি জানেন তো, যারা অন্যের ক্ষতি করার কথা ভাবে তারা না সমমনস্ক কিছু পার্টনারও পেয়ে যায়। পাকিস্তানও যেমন শুরু থেকে বাংলাদেশের কোনো দাম নেই, কিন্তু ওই পাকিস্তানকে ধুয়ো দেওয়া, পাকিস্তানকে আরো বেশি মদত দেওয়া, মেন্টাল সাপোর্ট দেওয়া, কুকর্ম করো, রক্তাক্ত করো ভারতকে, ভারতে ঢোকো। আর বাংলাদেশের সঙ্গে ছিল চীনও, কিন্তু এবার পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম কষিয়ে চড় খেল। আজই জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে দেশদ্রোহের মামলায় বিনা বিচারে জেলে ফেলে রেখেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এই অভিযোগ দীর্ঘদিন ধরে বিচার হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভু একসময় তিনি বলেছিলেন যে তিনি অনশনে বসবেন, কারণ তিনি বিচার পাচ্ছেন না। শেষ পর্যন্ত ঢাকা আদালত বিচার দিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হলো। কিন্তু তাতে কি মোহাম্মদ ইউনূস বুঝে গেলেন, তার সাঙ্গপাঙ্গরা বুঝে গেলেন যে সত্যিটাকে বেশি দিন ঢেকে রাখা যায় না? নোংরামি করে অন্যের ক্ষতি করতে চাইলে আসলে সেটা নিজের ঘাড়ে এসেই পড়ে। জানি না, তবে এই সমস্ত কাজ বন্ধ করে বাংলাদেশ নিজের দেশে হিন্দুদের যে অন্যায়ভাবে নিধন করা হচ্ছে সেদিকে নজর দিক, বন্ধ হোক এই অন্যায়। ঢাকার চক্রান্ত ব্যর্থ করে সত্যের জয়। অবশেষে জামিন পেলেন রাষ্ট্রদ্রোহের ভুয়ো মামলায় বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীকে জামিন দিল সে দেশের হাইকোর্ট। ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবীরা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনি লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে। তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি। ওপার বাংলায় হিন্দু নিধন ও সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ নিয়ে সরব হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এরপরেই তাঁর বিরুদ্ধে ভুয়ো রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। গ্রেফতারির পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের নামে ওপার বাংলায় প্রহসন চলছিল। সন্ন্যাসীকে চট্টগ্রাম পেশ করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যুও হয়। আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সন্ন্যাসীর জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট ঘোষণা করেছে বাংলাদেশের হাইকোর্ট। এটা জগন্নাথের পরম কৃপা যে আজকে এত ভালো দিন, অক্ষয় তৃতীয়া দিন উনি বেল পেয়েছেন। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের গভর্নমেন্ট যারা হিন্দু মাইনরিটিস রয়েছে আর অন্য মাইনরিটিস রয়েছে ওদেরকে এরকম আতঙ্কিত করবে না, ওরা নিজের দেশে সুরক্ষিত থাকতে পারবে। হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরে অবশ্য লজ্জা নেই ইউনূস সরকারের। জামিন স্থগিতের আবেদন জানিয়ে চেম্বার জজ আদালতে গেল ইউনূস প্রশাসন। আগামী রবিবার মামলার শুনানি।
রাজনীতি সম্ভাবনার শিল্প, এমনি এমনি কথাগুলো আসেনি। তবে এই শিল্প রচনা সহজ কাজ নয়, আর আজ যা দেখলাম তাতে তো বলতে পারি এটা বিস্তর কঠিন, তবে অসম্ভব নয়। তাহলে এক ফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ সৌজন্য নিয়ে বসে আছেন, এই ছবি দেখবো আমরা কিন্তু খুব একটা এটা আশা করিনি, তাই না? মনে আছে 2021-এর ভোটের আগে দিলীপ ঘোষ কি কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে? ওই যে বারমুডা নাকি, না 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 না, আমি আর পুরনো কাসুন্দি ঘাটতে চাই না, শুধু আজকের ছবিটা আপনাকে দেখাতে চাই। শুধু আজ সকালে মেছুয়ার আগুন নিয়েই দিলীপ ঘোষ প্রশাসনের দিকে কিভাবে আঙুল তুলেছিলেন, শুনুন। যত সরকারের দায়, এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ, একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে। আর সব পুরনো বাজার, 40-50 বছরের 100 বছরের পুরনো বাড়িতে বাজার বসে, তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই, সুরক্ষা নেই, এই ঘটনা চলে কি করে? ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার? কাপড়ের দোকান ইত্যাদি আছে, দুনিয়ার জিনিস ঝুষে দিচ্ছে, ওখানে কেউ দেখার নেই, পয়সা নেই, পুলিশ সব ছেড়ে দেয়। এরকম চললে এরকম দুর্ঘটনাই ঘটবে, এরকম জীবনহানি হবে। ওমা, কয়েক ঘন্টা পর সেই দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরে প্রশাসনের আমন্ত্রণে। সস্ত্রীক এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, ফ্রেম জুড়ে শুধু কোনায় কোনায় সৌজন্য। এও সম্ভব, রাজনীতিতে সব সম্ভব, সব মানে সব। এও কি জগন্নাথ দেবের কৃপা? দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন সস্ত্রীক, আর এবার সরাসরি দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। আমন্ত্রণ পেয়েও শুভেন্দু অধিকারী যাননি, দীঘামুখী হননি সুকান্ত মজুমদারও। দিলীপ ঘোষ কিন্তু সতীর্থদের পথে হাঁটলেন না। সরকারের আমন্ত্রণে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরে গেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বুধবার বিকেলে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে জগন্নাথ মন্দিরে যান দিলীপ ঘোষ। আগে থেকেই মন্দিরের বাইরে অপেক্ষায় ছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা। তৃণমূল নেতাদের সঙ্গেই মন্দির ঘুরে দেখেন দিলীপ। সেই সময় জগন্নাথ মন্দিরের অতিথিশালায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। হাসি মুখে মমতা দিলীপের আলাপচারিতার এই ছবি রাজ্য রাজনীতিতে নতুন এক জল্পনার জন্ম দিল। দিলীপের দীঘা যাত্রায় ক্ষোভ লুকোচ্ছে না গেরুয়া শিবির। যেমন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। কে কোথায় যাবে, কে কোথায় না যাবে, এটা সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত বিষয়। তবে পার্টির এন্ডোর্স প্রোগ্রাম হচ্ছে, যেটা বিরোধী দলনেতা করছেন। আমি তো দল চেঞ্জ করা লোক, আমি বুঝি সিমটমসটা। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করা একটা সিমটমস, যেটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। যাচ্ছেন একদম নিশ্চিত, আপনি লিখে রাখুন। ওটা হোক, আজকে হোক আর কালকে হোক, বা দলে থেকেও তৃণমূলের হয়ে কাজ করবেন উনি। দলীয় সতীর্থদের টিপ্পণীর মধ্যেও দিলীপের গলায় মমতার স্তুতি। মানুষের মনের মধ্যে জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে, ভগবান যাকে যোগ্য মনে করেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা দীঘার মন্দির নিয়ে এত বিতর্ক, এত চর্চা, তবুও দিনের শেষে দিলীপ ঘোষের গলায় জয় জগন্নাথের স্লোগান। সংসারী দিলীপ কি রাজনীতিতেও নতুন জীবনের পথে? দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে এবং ফ্রেম সৌজন্যমূলক। সেই জন্যই কি শুভেন্দু অধিকারীর মন খারাপ? দেখুন, শুভেন্দু অধিকারীর মন খারাপ আমি বলছি না,
বলছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ। কোথায় বললেন? আপনারা জানেন দীঘায় যখন মন্দির উদ্বোধন হলো ঠিক তখনই সেই দিনই শুভেন্দু অধিকারী লাখো কণ্ঠে গীতা পাঠের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আদালত তাকে সেই অনুমতি দেয়নি। ম্যাক্সিমাম 3000 লোক নিয়ে তিনি সম্মেলন করতে পারবেন, কোর্ট এমনই বলেছে। সেই জন্যই কি শুভেন্দু অধিকারীর মন খারাপ? কে জানে। ওই কাঁথির মঞ্চে দাঁড়িয়েই তো কার্তিক মহারাজ জানালেন খোলাখুলি শুভেন্দু অধিকারীর মন খারাপ। শুনলেন? আচ্ছা, আর কি কি কারণ হতে পারে শুভেন্দু অধিকারীর মন খারাপের? আমি অনেকক্ষণ ধরে ভাবছি, কোথাও কি সংগঠনে নিজের মন মতো কিছু করতে পারছেন না শুভেন্দু অধিকারী, সেজন্য মন খারাপ? আবার ধরুন এটাও হতে পারে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে ওই যে তাঁতিবেড়িয়া উলুবেড়িয়ায় যেখানে আরএসএস এর মিটিং এ বলা হয়েছিল সমন্বয় রাখতে হবে, বৈঠকটার নামই ছিল সমন্বয় বৈঠক, সবাইকে এক সুরে কথা বলতে হবে, সেটা করতেই তো দেখছিলাম কয়েকদিন আগে, সবাই যেন ভাই ভাই, সেটা করতে কষ্ট হচ্ছে তাই মন খারাপ। আবার অন্য কারণও হতে পারে, শুভেন্দু অধিকারী পেহেলগাঁও কাণ্ডের পর প্রকাশ্যে বিধানসভার সামনে পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিলেন, কিন্তু একই বিষয়ে দলের অন্য নেতাদের তন্নমত। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই, নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, তার নাম হলো মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী বলছেন মমতা ছাড়া তিনি কাউকে টার্গেট করেন না। আচ্ছা, সেই মমতার পাশেই তো বিজেপিরই দিলীপ ঘোষ, মন খারাপ হবে না বলুন? শুরুতেই আপনাদের দেখিয়েছি আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। দীঘার নতুন তীর্থক্ষেত্র, বাংলার নতুন তীর্থক্ষেত্র, একেবারে আচার অনুষ্ঠান মেনে পুরীর থেকে বিশেষ পুরোহিতদের নিয়ে এসে রাজেশ দৈতাপতির পৌরোহিত্যে এই মন্দিরের উদ্বোধন হলো, করলেন মুখ্যমন্ত্রী। প্রভু নীলমাধব এসেছেন দীঘায়, আর তারই আবাহনের প্রস্তুতি চলছে পুরো দীঘা জুড়ে। এই মুহূর্তে হাজার হাজার মহিলা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন প্রভু নীলমাধবকে। এভাবেই আহ্বান জানানো হলো জগন্নাথকে। শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন মহিলারা। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার মহাযজ্ঞের সূচনা হলো এভাবেই। তারপর সময় যত গড়িয়েছে বেড়েছে ভিড়, তুঙ্গে উঠেছে ভক্তি, আবেগ, শ্রদ্ধা। এরপর মাহেন্দ্রক্ষণ, ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক 11:10 শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা, চলে প্রায় 11:30 পর্যন্ত। কিভাবে হয় প্রাণ প্রতিষ্ঠা? রুদ্ধদ্বার কক্ষে হয় এই প্রাণ প্রতিষ্ঠা। পুরোহিতের কোমরে সোনা, রূপো, তামার ধাগা বাঁধা থাকে, সুতোর অন্য প্রান্ত বাঁধা থাকে বিগ্রহের সঙ্গে। কুশের জল ছিটিয়ে মন্ত্রোচ্চারণে প্রাণ প্রতিষ্ঠা হয়। মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনে আমরা রয়েছি, আর আপনাদের দেখাবো সেই ছবি যেখানে মূল মন্দিরের মধ্যে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র তারা রয়েছেন, এবং অবশ্যই যে পেছনে যে মূর্তি দেখছেন গর্ভগৃহের মধ্যে, সেই মূর্তি কিন্তু পাথরের তৈরি মূর্তি, আর সামনে যে 3টি মূর্তি দেখছেন সেই 3টি মূর্তি কিন্তু দারু ব্রহ্মের তৈরি মূর্তি। দীঘার কর্মযজ্ঞে সোমবার থেকেই সৈকত শহরে মুখ্যমন্ত্রী প্রথম দাতা হিসেবে 5 লক্ষ টাকা দান করেছেন। সেই টাকায় কেনা হয়েছে সোনার ঝাড়ু। এদিন সেই ঝাড়ু দিয়ে ঝাঁট দেন মমতা। প্রাণ প্রতিষ্ঠার পরেই দ্বারোদ্ঘাটন করেন তিনি। তার নির্দেশেই বাড়ি বাড়ি ছবি ও প্রসাদ পাঠানো হবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। 3 বছর ধরে তারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা, এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিডকো সকলকেই
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। মন্দিরের দরজা খুলতেই ভক্তদের উপচে পড়া ভিড়, গর্ভগৃহের কাছে গিয়ে জগন্নাথ দর্শন পেতে দর্শনার্থীদের ঢল। প্রচুর ভক্ত তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন মহাপ্রভুকে দেখতে, তার প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং অবশ্যই মনের ভক্তি দিয়ে দুহাত জোড়ে তাকে প্রণাম করতে। আর বুধবারের এই কর্মকাণ্ডের পরে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। সৈকত নগরী আর শুধু পর্যটন নয়, হয়ে উঠল বাংলার নতুন তীর্থক্ষেত্র। দীঘা থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও কমলাক্ষ ভট্টাচার্য, জি24 ঘন্টা। এই উদ্বোধনের পরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই মন্দিরের একটা করে ছবি এবং প্রসাদ বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে যেন পৌঁছে যায়। ভক্তিপ্রাণ মানুষের কাছে তা ভালো লাগতেই পারে, কিন্তু বিরোধীদের খুব খারাপ লেগেছে। তার এক কথায় বলছে, আরে এ তো পিওর পলিটিক্স। এই অভিযোগ আগেও করেছে বিরোধীরা এই মন্দির নিয়ে, কিন্তু এবার বলছে এলইডি লাগিয়ে ব্লকে ব্লকে প্রচারের সঙ্গে বাড়িতে বাড়িতে গিয়ে যদি মন্দিরের ছবি এবং প্রসাদ দেওয়া হয় তারও তোড়জোড় হবে প্রচারের ক্ষেত্রে। ধরুন হিলি সীমান্তের কোনো প্রান্তিক মানুষ যিনি রোজ টিভি দেখেন না, তার বাড়িতে যদি এই মন্দিরের ছবি এবং প্রসাদ যায়, তিনিও জানতে পারবেন যে দীঘায় এত বড় একটা তীর্থক্ষেত্র তৈরি হয়েছে। ভোটের আগে যার ডিভিডেন্ড তৃণমূল পেতে পারে, সেই আশঙ্কাতেই কি বিরোধীরা সুর চড়াচ্ছে? সেই আশঙ্কাতেই কি হিন্দুত্বের ভাগ পেতে 8 ঘন্টা দূরে দীঘা থেকে কাঁথিতে বসে হিন্দু সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী? সেই আশঙ্কা থেকেই কি মুর্শিদাবাদে গিয়ে, মানে দীঘা কাঁথি সেখান থেকে মুর্শিদাবাদ, ওই পুনর্নির্মাণ করা হবে এবং শুদ্ধ করা হবে মুর্শিদাবাদের মন্দিরগুলোকে, সেই ঘোষণা করলেন বিরোধী দলনেতা। সুতরাং হিন্দুত্বে তৃণমূল যেন এগিয়ে না যায়। তৃণমূলও কি উল্টোটা ভাবছে? হিন্দুত্বে বিজেপিকে পুরো জমি ছেড়ে দেওয়া যাবে না, নিজেদের হাতেও রাখতে হবে কিছুটা। এই বাংলায় হচ্ছেটা কি? 26-এর ভোটযুদ্ধের আগেই শুরু হয়ে গিয়েছে ধর্মযুদ্ধ, যার আঁচ পাওয়া গেল মেদিনীপুরের মাটিতে। বুধবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে একই জেলায় সনাতনী ধর্ম সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী। সাধু সন্তদের মাঝে দাঁড়িয়েই রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা করলেন বিরোধী দলনেতা। টার্গেট 2026। একদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় পাল্টা সনাতনী সভা করে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তিনি আবারও হারানোর হুঁশিয়ারি দিয়েছেন, পাশাপাশি 26-এর আগে সমস্ত সনাতনীদের ফের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। এদিন কাঁথির সম্মেলনের সঙ্গে মুর্শিদাবাদকেও জুড়ে দিলেন শুভেন্দু। সম্প্রতি ওয়াকফ আন্দোলনের সময় শামশেরগঞ্জের 9টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই মন্দিরগুলির শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিন কাঁথির মঞ্চ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদের মন্দির পুনর্নির্মাণের তদারকি করেন বিরোধী দলনেতা। একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ফের নিশানা করেন রাজ্যের শাসক শিবিরকে। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। মন্দির উদ্বোধনের দিনেই কেন সনাতনী সম্মেলন? পাল্টা প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। সত্যিকারের হিন্দু, সত্যিকারের সনাতনী কেউ হয়, তাহলে জগন্নাথ দেবের যেদিন মন্দির উদ্বোধন সেই দিন এর পাল্টা কর্মসূচি হতে পারে না। ফলে এরা হচ্ছে একেবারে ভেজাল হিন্দু, এরা শুধু রাজনীতি করার হয়েছে। মন্দির সাধু থেকে সম্মেলন, এ যেন ধর্মযুদ্ধের আড়ালে ভোট যুদ্ধ। গুছিয়ে তুলে রেখেছি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখাবো বলে।
রাজ্য রাজনীতিতে বড় চমক, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে সস্টিক দিলীপ ঘোষ, সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গেও ব্যক্তিগত সফর, মন্তব্য সুকান্তর, নাম না করে খোঁচা শুভেন্দুর। দীঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরে উড়ল ধ্বজা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহাসমারোহে দ্বার উদ্ঘাটন, সাধারণের জন্য খুলল মন্দিরের দরজা। এবার কি যে কোনো সময় পাকিস্তানের প্রত্যাঘাত, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর মোদির বাসভবনে পরপর উচ্চ পর্যায়ের বৈঠক। ফিরল আমরি স্টিফেন কোটের স্মৃতি, বড়বাজারে যৌতুক গৃহ হোটেল, মৃত 14, আটক এক হোটেল মালিক, তদন্তে 11 সদস্যের সিট, তদন্ত কমিটি গড়ল পুরসভা। সারাদিন ধর্মচিন্তায় মেতে থাকা নেতাদের কাছে একটাই প্রশ্ন, যদি এই চিন্তা মানুষের ক্ষতি আটকাতে পারে তাহলে যত রাজনীতি থাক আপনারা করুন, কিন্তু পারে কি? মেছু আর আগুন দেখালো পারে না। এক হোটেলের আগুনে 14 জন মারা গেলেন, যার মধ্যে 2 শিশু, আহত অনেকে। আর কি করে হলো, কার দোষে এতগুলো প্রাণ ঝরলো জানিয়ে আবার শুরু হয়েছে রাজনীতি। উত্তর পাবো না আমরা জানি, আরো একটা অগ্নিকাণ্ড হবে। স্টিফেন কোর্ট দেখেছি আমরা, আর সেই স্মৃতি উস্কে দিয়েছে মেছুয়া বাজারের এই হোটেলের আগুন। এতগুলো প্রাণ ঝরলো কারণ বিস্তর বেনিয়ম ছিল। নিয়ম না মেনে ওখানে নাকি ডান্স বার তৈরি করা হচ্ছিল, আর অগ্নি নির্বাপন ব্যবস্থা কিচ্ছু ছিল না বলে অভিযোগ। ফায়ার অ্যালার্ম বাজেনি, স্প্রিংকলার কাজ করেনি। সব অগ্নিকাণ্ডের পরেই তো আমরা এই অভিযোগটা শুনি। বদলায় কিছু? কার কাছে আছে উত্তর? ওদের অ্যালার্মটাও পর্যন্ত বাজেনি, স্প্রিংকলারগুলো কাজ করেনি, কোনোগুলোই কাজ করেনি। সিস্টেমগুলো পুরো ডিফাঙ্ক ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম, নো ডিটেকশন। বাজেনি অ্যালার্ম, জল স্প্রে করার স্বয়ংক্রিয় যন্ত্রও কাজ করেনি, অর্থাৎ আগুন লাগলে যে ন্যূনতম সুরক্ষা বিধি তাও ছিল না। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পরই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠেছেই। হোটেলের ব্যবস্থাপনাতেও বহু বেনিয়ম। হোটেলের একটি অংশে দীর্ঘ কয়েক মাস ধরে চলছিল নির্মাণ, তৈরি হচ্ছিল পানশালা। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে পানশালা তৈরি হচ্ছে তার অনুমোদন দিল কে? একটি পানশালা তৈরি করতে গেলে একাধিক দপ্তরের ছাড়পত্র লাগে। ঢিলছড়া দূরত্বে রয়েছে মন্দির, তার পাশে রয়েছে স্কুল। এই অবস্থায় এখানে একটি পানশালা তৈরি হওয়ার কথাই না, অথচ সেই পানশালা হচ্ছে, এবং এমন জায়গায় এই পানশালার ইটের গাঁথনি তৈরি হচ্ছে যেটা বন্ধ করে দিচ্ছে এমার্জেন্সি এক্সিটের এই গোটা প্রবেশ বা প্রস্থান পথ। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যান বিজেপি নেতা সজল ঘোষ। পানশালা তৈরি নিয়ে অভিযোগ তোলেন তিনিও। পুরসভা দমকলকে নিশানা করে কটাক্ষ করেন বিজেপি কাউন্সিলর। পানশালা, ওরা পানও করবে, মালও নেবে। পানশালা তৈরি হচ্ছে। এয়ার ব্রিগেড দেখিনি, কর্পোরেশন দেখিনি, এক্সাইজ দেখিনি, কেউ দেখিনি। অগ্নিকাণ্ডের পর উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। পুরসভা সূত্রে খবর, পুরো নথিতে ঋতুরাজ নামে কোনো হোটেলের অস্তিত্বই নেই। ঋতুরাজ নয়, ঋতু আহার নামে হোটেলের রেকর্ড রয়েছে। ঋতু আহার হোটেলের মালিক আকাঙ্ক্ষা চাওলা। ট্রেড লাইসেন্সের নাম রয়েছে বলরাম প্রপার্টিসের। শুধু তাই নয়, আরও বড় অভিযোগ, এই ঋতুরাজ হোটেল ছিল 3 তলা, পরে 6 তলা হয়ে যায়, কিন্তু অনুমোদন ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই হোটেল এটি প্রথমে তৈরি হয়েছিল G+3, তারপর কোনো এক মন্ত্র বলে এটি হয়ে গেল G+5, অর্থাৎ একটি 6 তলা হোটেল। কে অনুমোদন দিল? যদি বা অনুমোদন দিল, তাহলে হোটেলে ওঠা নামার ক্ষেত্রে একটি সিঁড়ি কেন, আরেকটি সিঁড়ির মুখ বন্ধ কেন? অর্থাৎ কার্যত হোটেলের ইটে ইটে বেনিয়ম, বেআইনি কাজকর্ম। পানশালা ও বেআইনি নির্মাণের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন দমকল মন্ত্রীও। এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে। নকশা এখানে আছে কি না আছে এটা আমাদের এখনো জানা নেই। এরা বেআইনি সমস্ত কিছু করেছে, যেগুলো কাজগুলো করছে বেআইনি। অগ্নিকাণ্ডের পর অবশ্য ঘুম ভেঙেছে পুরসভার। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, কমিটি খতিয়ে দেখবে বহুতলের বৈধতা কতটা ছিল, বহুতল তৈরির ক্ষেত্রে কি কি অনুমতি নেওয়া হয়, পানশালাটি কি অনুমতি নিয়ে তৈরি হয়েছিল,
কিন্তু এই এত বেনিয়মের দায় কি শুধুই হোটেল কর্তৃপক্ষের? পুরসভা দমকল কি দায় এড়াতে পারে? এতদিন তারা কি করছিল? 3 তলা থেকে 6 তলা হলো, পানশালা নির্মাণ কাজ চলছে, কেউ দেখলো না? আর এমন একটা মর্মান্তিক ঘটনায় প্রশাসন যে বিরোধীদের কাঠগড়ায় থাকবে তা তো নতুন কিছু নয়। আজ উদ্বোধন হলো এই দীঘা মন্দিরের। শুভেন্দু অধিকারী বললেন, মুখ্যমন্ত্রী দীঘায় উৎসবে মেতে আছেন, আর এই কলকাতায় কতগুলো প্রাণ ঝরে গেল। সুকান্ত মজুমদার প্রশ্ন তুললেন, জগন্নাথ দেব রুষ্ট হননি তো? আবার আগুন বিপর্যয়, মৃত্যু মিছিল। বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের আঁচ লেগেছে রাজ্য রাজনীতিতেও। তৃণমূলকে নিশানা করে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। অগ্নিকাণ্ড নিয়ে বুধবার সকাল থেকেই সরব বিজেপি নেতারা। কলকাতায় বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় কেন তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 9:30-এ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিল্যাক্টেড, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। মেছুয়া বাজারে অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। একই সঙ্গে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। মাননীয় মুখ্যমন্ত্রীর তো বোধ নেই, তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে 14-15 জনের জীবন চলে গেল? বিজেপি নেতাদের আক্রমণের জবাব দিতে পাল্টা আসরে জোড়াফুল শিবির। যখন কুম্ভ মেলা হচ্ছিল, সবাই পুণ্য স্নান করছিল, সেই সময় কয়েকশো লোক মারা গেল, তাহলে তখন তো বলতে হয় লোক মারা যাচ্ছে আর কুম্ভ স্নানের ব্যবস্থা করছেন যোগী সরকার, মোদী সরকার। একই সময় দিল্লি স্টেশনে কয়েকশো লোক পদপৃষ্ঠ হয়ে মারা গেল। না যোগীকে দেখেছি না মোদীকে দেখেছি এইসব ব্যাপারে কিছু বলতে। সব মিলিয়ে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ধর্মযুদ্ধের মাঝেই বড়বাজারের আগুনে নতুন করে তপ্ত রাজ্য রাজনীতি। এই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়েও যা বললাম সত্যি বললাম। রোজ বলবো রাত 9টায়, জি 24 ঘন্টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।